নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির কণ্ঠস্বর এনকে বাংলার বিশেষ অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টর এমন একজন মানুষকে নিয়ে, যাকে আপনারা এর আগেও আমাদের চ্যানেলে দেখেছেন, বহু ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পান, তার লেখা পড়েন অনেকে। মানুষটি অধ্যাপক এবং সুদূর আমেরিকা থেকে আপনাদের জন্য এনকে ডিজিটাল স্টুডিওতে এসেছেন। শুধু অধ্যাপক বললে তার পরিচয়টা খাটো করা হয়। তিনি চিন্তাবিদ প্রথমত, এবং শেষ পর্যন্ত তিনি আদ্যন্ত বাঙালি। দীর্ঘদিন প্রবাসে থেকেও বাংলার জন্য যার চিন্তা, যার ভাবনা আমাদেরকে প্রতিনিয়ত প্রভাবিত করে। আমাদের সাথে উপস্থিত আছেন সেই পার্থ ব্যানার্জি। নমস্কার পার্থদা, আপনার সাথে দীর্ঘ আলাপ, অনেক দিনের আলাপ, এবং আপনি আমাদের চ্যানেলে আগেও সুদূর আমেরিকা থেকে যোগ দিয়েছিলেন। আজকে আমাদের স্টুডিওতে এসেছেন, আমরা সৌভাগ্যবান আপনাকে পেয়ে। আপনার দীর্ঘ অভিজ্ঞতা আছে আরএসএস এর সাথে কাজ করার। এটা আপনি আপনার বিভিন্ন বইতে, দানবের পেটে 2 দশক পড়ে রীতিমতো আপ্লুত হয়েছি। এইরকম একটা সাহসী লেখা আপনার কাছ থেকেই বোধহয় প্রত্যাশিত ছিল বাঙালির। তো যাই হোক, আপনি সেই প্রত্যাশা পূরণ করছেন বারবার করে। এই আরএসএস বস্তুটা কি? আরএসএস বস্তুটা হচ্ছে, অনেকেই যেটা জানে না। প্রথমে আপনি যে বইটার কথা বললেন সেটা আমি একটুখানি আপনার দর্শকদের দেখাই। বইমেলাতে গিয়ে পিবিএস বার করেছিল, পেয়ে যাবেন। বইটা পড়ুন। কেন বলছি পড়তে, এরকম আমার মনে হয় সহজ বাংলা ভাষায় এরকম বই আগে কখনো লেখা হয়নি আরএসএস, বিজেপি বা যাকে আমরা বলি সংঘ পরিবার, তাদের উপরে। কারণ আপনি যেটা বললেন যে আমার নিজের পারিবারিক কারণে দীর্ঘকালের আরএসএস এর সঙ্গে ঘনিষ্ঠভাবে ওঠা বসার অভিজ্ঞতা আছে, যেটা আমার মনে হয় যে বাঙালিদের মধ্যে আর কেউ বলতে পারবে না। এবং সেটা নিয়ে যে আমি খুব গর্ববোধ করছি তা কিন্তু নয়, বরঞ্চ আমার খুব লজ্জা করে ভাবতে যে আমি জীবনের এতগুলো বছর, প্রায় 2 দশক আমি আরএসএস এর সঙ্গে কাটিয়েছি। এবং অনেকে অনেক রকম মন্তব্য করেন। যে আজকেই একজন একটা জায়গাতে মন্তব্য করেছেন, আমি মুর্শিদাবাদ যাচ্ছি তো একটা ট্যুরে, তা মন্তব্য করেছেন যে এই লোকটা কিন্তু ওদের হয়ে এখনো গুপ্তচর বৃত্তি করে যাচ্ছে, ওরাই কিন্তু একে বিভিন্ন জায়গাতে পাঠিয়েছে, ওদের প্রোগ্রেসিভ লোকেদের ভেতরে, ওদের তো বেশি নেই, তো ওদের মধ্যে ঢোকার জন্য এই লোকটাকে পাঠিয়েছে। মানে এসব আমাকে প্রায় শুনতে হয়। তারপরে ধরুন আরেকটা মন্তব্য যেটা মাঝে মাঝেই শুনি, যে এ কিন্তু অনেক জায়গা থেকে বিদেশে থাকে, তো অনেক টাকা খেয়েছে, অনেক টাকা পেয়ে এ দেশে এসে এই সমস্ত কথাবার্তা বলছে। বা এই যে লেখালেখি করে, এত লেখে কি করে, এত প্রত্যেক দিন এত লেখে কি করে, এত কথা বলে কি করে, এ নিশ্চয়ই কেউ একে টাকা দিচ্ছে। এটা হচ্ছে আরেকটা হচ্ছে যে এত বিদ্বান মানুষ, এত পণ্ডিত, হ্যাঁ, একটা পিএইচডি আর 3টে মাস্টার্স ডিগ্রি আছে, তার এতদিন লাগলো বুঝতে যে আরএসএস খারাপ। মানে অদ্ভুত অদ্ভুত সব মন্তব্য। অথচ আমি কিন্তু আরএসএস শুরু করেছিলাম তখন 1962 সাল, তখন আমার বয়স 6 বছর। ঠিক আছে, আমি তখন একটা শিশু, আমি তখন রাজনীতির কি বুঝি। আমার বাবা ছিলেন সেই আগেকার দিনের মানে একেবারে নিবেদিত প্রাণ, নিঃস্বার্থ। তখন তো আরএসএসটা অন্যরকম ছিল, ফ্যাসিস্ট ছিল চিরকালই, মুসলমান বিদ্বেষ চিরকাল ছিল, গণতন্ত্রে তারা কোনোদিনও বিশ্বাস করেনি, হিটলার মুসোলিনির উপাসক ছিল, সবই ছিল, দাঙ্গা লাগাতো, সবই ছিল। কিন্তু তাদের মধ্যে ব্যক্তিগত চরিত্রের জায়গাটা, একটা ইন্টিগ্রিটি ছিল। হ্যাঁ, আর আমার বাবাকে দেখেছি সারা জীবন কিছুই পাননি, আরএসএস এর জন্য নিঃস্বার্থভাবে কাটিয়ে দিলেন। উনি ছিলেন অটল বিহারী বাজপেয়ী, আদবানির খুব বন্ধু। মানে এক জায়গায় বেনারসে বড় হয়েছিলেন। তা বাবা আমাকে হাত ধরে কলকাতায় গোয়াবাগান শাখায় নিয়ে গিয়ে ভর্তি করে দিলেন। ভর্তি মানে ওখানে তো ভর্তি মেম্বারশিপ বলে ওদের কিছু ছিল না। কেউ আরএসএস এর কোনোদিনও কোনো মেম্বারশিপ ছিল না, এই সবগুলো কেউ জানে না। আরো পরে অন্য কথা বলছি, তা যেটা সংক্ষেপে বলছি। তারপরে আমি ওখানে থাকতে থাকতে খেলি, বন্ধুদের সঙ্গে খেলি, একটা 6 বছরের বাচ্চা, একটু একটু করে স্কুলে যাচ্ছি, বড় হচ্ছি। তারপরে ওরা আমাকে ছোটবেলা থেকে ওরা যেরকমভাবে ধরে, মগজ ধোলাই করে, হ্যাঁ, ওদের বক্তৃতা শুনছি, ওদের সমস্ত মানে মুসলমান বিদ্বেষী কথাবার্তা শুনছি, ইতিহাসের বিকৃতি শুনছি। আমি তো তখন কি বুঝি ইতিহাসে। ওই করতে 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 কখন যেন আমি ওদের একটা ছোট নেতা হয়ে গেলাম, এবং তারপরে আমি বড় নেতা হয়ে গেলাম। তারপরে যেটা হয়ে দাঁড়ালো সেটা হচ্ছে যে
74-75 জরুরি অবস্থার ওই সময়টাতে আমি জয়প্রকাশের মুভমেন্টের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে পড়লাম, এবং জড়িয়ে পড়ে আমি তখন মানে চতুর্দিকে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছি। এমার্জেন্সি জারি হলো, আমি আন্ডারগ্রাউন্ডে চলে গেলাম, লুকিয়ে কাজ করতে আরম্ভ করলাম। আরএসএস আমাকে পুরো তার ট্যাম্পলেট সমস্ত কিছুর দায়িত্ব পশ্চিমবাংলায় আমার উপর ছেড়ে দিল, বাংলা ভাষায়। তারপরে যখন এমার্জেন্সি শেষ হলো, আমার জেলে যাওয়ার কথা ছিল, আমি শেষ পর্যন্ত যাইনি। সেসব কথা আমি আমার এই বইটাতে লিখেছি। তারপরে আমার যেটা স্মৃতিকথা, ঘটি কাহিনী, যেটা এই রাবণ বার করেছে, সেটাতেও আমি ডিটেলে সব লিখেছি। আমি কোনো কিছু গোপন করিনি, একটা কথা আমি মিথ্যে কথা লিখিনি, একটা কথা আমি সত্য গোপন করিনি। এবারে যখন এমার্জেন্সি শেষ হলো, তখন ওরা আমাকে পশ্চিমবঙ্গের এবিভিপি মানে আরএসএস এর যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তার যুগ্ম সম্পাদক করে দিল। পুরো দক্ষিণবঙ্গের চার্জ আমার। আমাকে তখন ওরা ওদের টাকাতে দিল্লিতে জনতা পার্টির কনফারেন্সে পাঠাচ্ছে, মানে আমি রাইজিং স্টার। হ্যাঁ, আমাকে নিয়ে মানে এই প্রিয়দাস মুন্সিকে যেরকম বলতো না যে তোমার প্রিয় আমার প্রিয়, প্রিয়দা যুগ যুগ জিও, সে আমাকে লরির ওপর তুলে তোমার প্রিয় আমার প্রিয় পার্থদা যুগ যুগ জিও বলে স্লোগান দিতে দিতে সব এবিভিপির ছেলেরা যাচ্ছে, আমি এয়ারপোর্টে সুব্রমণিয়াম স্বামীকে আনতে যাচ্ছি। হ্যাঁ, মানে এই আমার এই ধরনের গোলওয়ালকার আমাকে পাশে বসিয়ে আমাকে মাথায় হাত বুলিয়ে সংস্কৃত প্রার্থনার উচ্চারণ শুদ্ধ করে দিচ্ছেন। মানে বুঝতে পারছেন তো, এই জায়গা থেকে আমি বেরিয়ে চলে এসেছি। বেরিয়ে কেন চলে এসেছি? কারণ আমি কলকাতার ছেলে, আমি ক্রিকেট ফুটবল খেলছি, যেটা আরএসএস এ খেলতে দেয় না। ভেতরে কোনোদিনও ক্রিকেট ফুটবল খেলা হয় না, যদিও অমিত শাহর ছেলে হচ্ছে বিসিসিআই এর বিরাট মানে টপে। তো এইসব হিপোক্রেসি গুলো ওদের আছে। তা আমি তখন ওখান থেকে বেরিয়ে চলে এলাম। ওখান থেকে কেন বেরিয়ে চলে এলাম? আমি সত্যজিৎ রায় দেখছি, আমি মৃণাল সেন দেখছি, আমি ঋত্বিক ঘটক দেখছি, আমি মহাশ্বেতা দেবী পড়ছি, আমি বিভূতিভূষণ পড়ছি। হ্যাঁ, মানে একটা তার মানে আমি একটা কথা জানতে চাইছি, আপনি আরএসএস এর শাখায় 6 বছর বয়সে গিয়েছিলেন, তারপর কিশোর যুবা বয়সে আপনি বামপন্থীদের প্রভাবিত হলেন, বামপন্থীদের বন্ধুরা বান্ধবরা হয় বেশিরভাগই বামপন্থী ঘরের ছেলে, আর নয়তো হচ্ছে গিয়ে কংগ্রেসের ঘরের ছেলে। হ্যাঁ, তো আপনি এই দুটো ভাবধারাইকে আপনি মোটামুটি কাছ থেকে দেখেছেন, খুব কাছ থেকে। কিন্তু আপনার লেখায় বা আপনার যে কটা বই পড়ার সুযোগ হয়েছে তাতে মনে হয়েছে আপনি বামপন্থী কম, কিন্তু আরএসএস মানে সংঘ বিদ্বেষী বেশি। আমি সংঘ বিদ্বেষী নয়, আমি কোনো মোদী বিদ্বেষী না, আমি কোনো ব্যক্তিগত কোনো নেতার কোনো চরিত্রের বিদ্বেষী না, কিচ্ছু না। আমি একটা আদর্শের বিরোধী। কারণ আমি মনে করি এই যে দানবের পেটে 2 দশক, এই দানবটা কিন্তু কোনো, এটা মোদী কিন্তু দানব না, অমিত শাহ দানব না, দিলীপ ঘোষ দানব না, হ্যাঁ, এই শুভেন্দু দানব না। দানব হচ্ছে আদর্শটা, যে আদর্শটা ভারতের যে ধর্মনিরপেক্ষতার আদর্শ, সহনশীলতার আদর্শ, হিন্দু মুসলমান পাশাপাশি থেকে হাতে হাত রেখে কাজ করার আদর্শ, হিন্দু মুসলমান, হিন্দু মুসলিম, বৌদ্ধ জৈন শিখ মুসলমান ও খ্রিস্টানি, এই যে আমাদের আদর্শ, সেই আদর্শের সম্পূর্ণ বিরোধী হচ্ছে আরএসএস। আরএসএস মনে করে যে তারা হচ্ছে, ভারতবর্ষ হচ্ছে কেবলমাত্র হিন্দুদের দেশ, বাকি যারা আছে তারা সবাই বহিরাগত, এবং মুসলমান, খ্রিস্টান এবং সোশ্যালিস্ট কমিউনিস্টরা হচ্ছে ভারতের প্রধান 3 শত্রু। এই কথা ওরা প্রতি মুহূর্তে বলে এসেছে, সেই সময় থেকে বলে এসেছে। এবং ওরা যেটা বেশিরভাগ মানুষ জানে না বা জানলেও বুঝতে পারে না, সেটা হচ্ছে যে কি হিটলার কি ব্যাপার, মানে ফ্যাসিজম কি ব্যাপার, খায় না মাথায় মাখে। মানে মানুষকে তো তাদের, যে মানুষের সঙ্গে আপনি কথা বলবেন, আপনি একজন সাংবাদিক, আপনি আমার থেকে ভালো জানেন, তাদের সঙ্গে তাদের মতো করে তাদের ভাষায় কথা বলতে হবে। আমি আপনার সঙ্গে যে ভাষায় কথা বলবো, আমি আমার পাড়ায় যে চায়ের দোকানের সামনে বসে আমি ভোরবেলায় চা খাই যে দিদির দোকানে, আমি তাকে এই কথাগুলো বলতে যাবো না, কারণ সে কিছু বুঝতে পারবে না। প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে, যেটা আরএসএস সাংঘাতিক সফল। আরএসএস আজকে দলিতদেরকেও কাছে পেয়েছে, আরএসএস আজকে মানে সমস্ত জাতের লোকেদের নিয়ে কাজ করছে, আরএসএস আজকে নানান রকম ভাষার লোকেদের নিয়ে কাজ, ঠিক যেখানে বড় লোকেদের নিয়ে কাজ করছে তাদের জন্য একরকম কথা বলে, গরিবদের নিয়ে যখন কাজ করে তাদের জন্য আরেক রকম কথা বলে। ওদের কিন্তু মানে অনেক মুখ, মানে একটা হাইড্রার গল্প পড়েছেন তো, যে হাইড্রার যেরকম অনেক রকমের মুখ, আরএসএস এর কিন্তু অনেক রকমের মুখ, ওদের একটা মুখ না। না, আপনি কথা প্রসঙ্গে একটা কথা বললেন, সেটা হচ্ছে ব্রেন ওয়াশ। মানে এই ব্রেন ওয়াশ পদ্ধতি বলছেন এক একটা শ্রেণীর জন্য এক এক রকম। মানে তার মানে এরা আদর্শগত ভাবে কতটা রাজনীতিটা করেন আমি জানি না, কিন্তু এই ব্রেন ওয়াশ করার ব্যাপারে এখানে আদর্শ সব সরিয়ে রাখেন তারা। কারণ দলিতদের জন্য একরকম ব্রেন ওয়াশ,
হিন্দুদের জন্য একরকম ব্রেন ওয়াশ, ব্রাহ্মণদের জন্য একরকম, আবার ধরুন উচ্চশিক্ষিত মানুষের জন্য আরেক রকম। তো কি ম্যাজিক আছে এই ব্রেন ওয়াশ পদ্ধতিতে যে সবাই ব্রেন ওয়াশ হয়ে যাচ্ছে? ম্যাজিক হচ্ছে মানুষকে বোঝানো হয়েছে, এই বইটাতে এটার কথা একটু বলি সংক্ষেপে, একটু বেশি বিজ্ঞাপন হয়ে যাচ্ছে কিন্তু না বলেও পারছে না। এই যে দেশদ্রোহী বলা হচ্ছে, এটা একটা ব্রেন ওয়াশ। যে বিরোধিতা করলেই আপনি দেশদ্রোহী, বিরোধিতা করলে আপনি দেশদ্রোহী না, গণতন্ত্রের প্রধান স্তম্ভই হচ্ছে বিরোধিতা। একদম। হ্যাঁ, আমার যিনি গুরু আমেরিকাতে, আমি যার সঙ্গে বিশ্ববিখ্যাত পণ্ডিত অধ্যাপক নোম চমস্কির সঙ্গে আমি দীর্ঘ 20-22 বছর ধরে আমি ঘনিষ্ঠভাবে কাজ করেছি। আমার 6-7টা ইন্টারভিউ আছে। আমার যেটা ইউটিউব চ্যানেল ডক্টর পার্থ ব্যানার্জি NYC, সেখানে ইউটিউবে গেলেই আমার সমস্ত ইন্টারভিউ, সমস্ত রাজনৈতিক আলোচনা আমি ফ্রিতে ইংরেজি ক্লাস দিই গরিব ছেলেমেয়েদের জন্য, বাঙালি ছেলেমেয়েদের জন্য। আসবেন, যাই হোক, সরি বলছি। তো সেইগুলো আমার সব সেখানে রাখা আছে। সেখানে আমি এই যে প্রফেসর নোম চমস্কি, তিনি বারবার করে বলছেন যে দেশদ্রোহী মানে কি, এই প্রসঙ্গে কথাটা বলছি। দেশদ্রোহী মানে হচ্ছে দেশদ্রোহী কে সেটা নির্ধারণ করবে। আমি আজকে বলছি যে এই যে রাম মন্দির তৈরি হয়েছে, এই রাম মন্দির হচ্ছে একটা নির্বাচনী গিমিক, আর কিছু নয়। আমি বলছি এই যে পুলওয়ামাতে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল 2019-এর নির্বাচনের ঠিক আগে, সেটা ছিল ইলেকশন স্টান্ট, রাজনৈতিক নির্বাচনী গিমিক, আর কিছু নয়। যার কোনো পূর্ণাঙ্গ তদন্ত হলো না, সাধারণ মানুষ জানতেই পারলো না যে কি করে আমাদের 60-70 জন 20 সেনানী, তারা কিরকম 40 জন সেনানী তারা কি করে মারা গেল, যেখানে মাছি গলতে পারে না এমন সেখানে নিরাপত্তা, সেখানে কি করে এমন ঘটনা ঘটলো, কে ঘটালো, কারা এর জন্য দায়ী, কিচ্ছু আমরা জানতে পারলাম না। রাম মন্দির কেন রাম মন্দির? কারণ রাম মন্দির হচ্ছে এই মুহূর্তে বিজেপি অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ একটা ব্যর্থ সরকার। সেই প্রসঙ্গে আমি পরে আসছি, কিন্তু আমি যেটা বলছি যে ওর থেকে বেরিয়ে আমি চলে এলাম। বেরিয়ে চলে আসার সময়টা কিন্তু সেই 80-র দশকে, আমি তো আজকে চলে আসিনি, আজ থেকে প্রায় 40-42 বছর আগে আমি RSS ছেড়ে চলে এসেছি। এবং যে মুহূর্তে বুঝতে পেরেছি যে এরা ভারতের সার্বভৌমত্বর জন্যে, ভারতের সংবিধানের জন্য, ভারতের শান্তি সহাবস্থান, ধর্মনিরপেক্ষতার জন্য, আধুনিকতার জন্যে, নারী স্বাধীনতার জন্যে, ব্যক্তি স্বাধীনতার জন্যে, জাতি স্বাধীনতার জন্যে, সব দিক থেকে এরা ভারতকে চরমভাবে একটা ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে কিন্তু আমি RSS থেকে একটু একটু করে বেরিয়ে চলে এসেছি। এবং তারপরে যত বেশি ওদের সম্বন্ধে পড়াশোনা করেছি, নিজের জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে আমি যখন মিলিয়ে দেখছি যে কি সাংঘাতিক, আমি তো তখন এগুলো বুঝতে পারিনি। কখনো RSS এর শাখায় বলুন বা ক্যাম্পে বলুন, বা আমি অফিসার্স ট্রেনিং ক্যাম্পে আমি গেছি, যেখানে ওরা সবচাইতে কোর প্রচারকদের তৈরি করে, আমি 1 মাস সেখানে ছিলাম। 1971 সালে বর্ধমানে সংঘ শিক্ষা বর্গ হচ্ছে, সেই সময় পাশেই কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছে। ভয়ঙ্কর একটা রক্তাক্ত, কত মানুষ প্রাণ দিচ্ছে, কত নারী সম্মান লুণ্ঠন হচ্ছে সেখানে। RSS এর OTCর মতন একটা জায়গায়, যেখানে প্রতিদিন ইন্টেলেকচুয়াল আলোচনা হয়, বক্তৃতা হয়, বিশ্লেষণ হয়, বিতর্ক হয়, সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে একটা কথা নেই। কিন্তু আপনি কথা বলছেন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, জেল পর্যন্ত খেটেছেন, যদিও তার রেকর্ড পাওয়া যায়, মোটামুটি সবই করেছেন। সুতরাং এই প্রসঙ্গে যত কম কথা বলা যায় ততই ভালো। কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে RSS এর OTCতে একটাও কথা নেই। ঠিক আছে, আচ্ছা, RSS এর ক্যাম্পে শিবাজি আর আফজল খান নিয়ে দীর্ঘ আলোচনা হয়, সহস্র করতালি, কারণ বাচ্চা বাচ্চা সব ছেলেরা, পড়াশুনো কিছুই করেনি। RSS এর, দেখুন RSS যারা যায়, একটা কথা বলছি, শুনতে হয়তো একটু হবে মনে হবে, কিন্তু তারা খুব একটা যে খুব মানে লেখাপড়ায় খুব ভালো বা মানে খুব ব্রাইট ব্রিলিয়ান্ট ইন্টেলেকচুয়াল টাইপের নয়। হ্যাঁ, বেশিরভাগ, হয়তো 5% থাকতে পারে, কিন্তু বেশিরভাগ তাদেরকে যা খুশি বলে দেওয়া, ইতিহাসের যে কোনো একটা ব্যাখ্যা অপব্যাখ্যা দেওয়া অত্যন্ত সহজ। মানে সেই মগজধোলাই, ওই জন্যই মগজধোলাই প্রসঙ্গে বলছি। RSS, আমার বাবা জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আমি তাকে খুবই শ্রদ্ধা করি। তিনি 2017-তে চলে গেছেন, আজকে তার এই 2024-এর 4 ফেব্রুয়ারি তার 100 বছর পূর্ণ হবে। তার কাছ থেকে আমি অনেক শিখেছি, তার কাছ থেকে আমি রাজনৈতিক সংগঠন করা শিখেছি, তার কাছ থেকে আমি হিন্দি ভাষা শিখেছি, হ্যাঁ, পড়া লেখা সব শিখেছি। তার কাছ থেকে আমি কিভাবে দেশপ্রেম কি বলে, ওদের দেশপ্রেমটা একটা হিন্দুত্ববাদী দেশপ্রেম।
কিন্তু দেশপ্রেম কিন্তু ওদেরও আছে। আমি এই মুহূর্তে যারা শাসন করছে তাদের কথা বলছি না, তাদের মতো দুর্নীতিগ্রস্ত লোক আর নেই। কিন্তু যে সময়ের কথা আমি বলছি, যে সময়ে জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন, আমাদের বাড়িতে ভাওরাও দেওরাস, নানাজি দেশমুখ, একনাথ রানাডে, মানে বিশাল বিশাল লোকেরা আমাদের ওই উত্তর কলকাতার মেজেনাইন ফ্ল্যাটে এসে থেকে গেছে। আমি তাদের কোলে পিঠে মানে প্র্যাকটিক্যালি আমি মানুষ হয়েছি, আমি তাদের খুব কাছ থেকে দেখেছি। তারা তাদের আদর্শটা হয়তো আমি তার থেকে 1000 মাইল দূরে সরে এসেছি, কিন্তু ব্যক্তিগত চরিত্র, তাদের স্বার্থত্যাগ, তাদের সততা, তাদের কঠোর পরিশ্রম, সেগুলোকে তো আমি অস্বীকার করতে পারি না। তার ফল ভোগ করছে আজকের এই লোকগুলো। তার মানে বলছেন যে এখনকার বিজেপি আরএসএস এর সেই পরিশ্রমের ফসলটা খাচ্ছে খাচ্ছে, ঠিকই, হ্যাঁ। কিন্তু আরএসএস এর আদর্শকে সেভাবে মানে ফলো করছে না। না না, আরএসএস এর আদর্শ মোটেই ফলো করছে না। আর আরএসএস এর যে যে পৃথিবীতে যে কোনো মানে ফ্যাসিস্ট বা যাকে স্বৈরতান্ত্রিক সংগঠন বলে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে না, যেমন হিটলার বলেছিল যে আমাদের দেশের সমস্ত সমস্যার জন্য ইহুদিরা দায়ী, ইহুদিদেরকে মেরে তাড়িয়ে দিলেই আমাদের দেশ আবার মানে এরিয়ান নেশন, জার্মান সুপার পাওয়ার হয়ে যাবে। এখানে ঠিক এক্স্যাক্টলি ট্রাম্প বলছে আমেরিকা আবার মেক আমেরিকা গ্রেট এগেন, MAGA। যদি তুমি এদেশ থেকে এই ইলিগাল ইমিগ্রেন্টদেরকে তাড়িয়ে দাও, ইলিগাল ইমিগ্রেন্ট, আমরা কিন্তু ইলিগাল ইমিগ্রেন্ট বলি না, আমরা বলি আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট, যাদের বৈধ কাগজপত্র নেই। ওদেরই দেশ দখল করে আমেরিকা আজকে এত ধনী হয়েছে, এখন ওদেরকেই তো ওরা হচ্ছে শত্রু। এদেশে কারা শত্রু? মুসলমানরা শত্রু। সব জায়গাতে এরা একটা শত্রু শ্রেণী চিহ্নিত করে এবং দেশের সমস্ত সমস্যা তাদের দায় তাদের উপরে চাপিয়ে দেয়, কিন্তু তারা কিন্তু এর জন্য দায়ী নয়। তাহলে আপনার কথার সাথে বামপন্থীদের কথার একটু মিল পাচ্ছি। বামপন্থীরাও কিন্তু বিশেষ বিশেষ কোন শ্রেণীকে বিভিন্ন বিভিন্ন সময়ে কালে তারা শত্রু হিসেবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে লড়াইটাকে, নিজেদের সংগঠনটাকে সংগঠিত করতে মানে সক্ষম হয়েছিল। যদিও সেই সংগঠন আর নেই এই মুহূর্তে, কিন্তু আরএসএস আর বামপন্থীদের মধ্যে তাহলে একটা মানে একটা কোথাও একটা সাযুজ্য আছে, মিল আছে। দেখুন, অতি দক্ষিণ এবং অতি বাম তাদের মধ্যে অনেক মিল। যেমন তারা কেউ মানে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে তারা বিশ্বাস করে না। হ্যাঁ, কমিউনিস্টরা চিরকাল বলে এসছে পার্লামেন্ট হচ্ছে শুয়োরের কুয়ার, ঠিক আছে। আচ্ছা, কমিউনিস্টরা চিরকাল বলে এসছে যে ধর্ম হচ্ছে জনগণের আফিং, ঠিক আছে, মানে এবং তারা হিংসায় বিশ্বাস করে। একবার তিনটে খুব সংক্ষেপে, মানে এই নিয়ে দীর্ঘ আলোচনা করা যায়, সংক্ষেপে বললাম। ওদিকে অতি দক্ষিণে দেখুন, তারা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে, সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে না। এই সংবিধান, এই গণতন্ত্ররা ভেঙে একেবারে চিরকালের মতন ধ্বংস করে দেবে যদি ওরা 2024-এ আরেকবার ক্ষমতায় আসে, কারণ আরএসএস এর 2025-এ 100 বছর।